সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে সময়তে ভিডিও বানাতে বসেছি, এটা অত্যন্ত কুশল একটি মুহূর্ত, একটি অত্যন্ত একটা ক্রিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশে। এই দেশ দীর্ঘ 16টি বছর চেপে বসেছিল একটি স্বৈরতান্ত্রিক মনোভাব সম্পন্ন একটি হঠকারী সিদ্ধান্তকারী একটি সরকার। 2009 সালে যখন প্রথম ক্ষমতায় আসে, তখন 57 জন দেশপ্রেমিক অফিসারকে শহীদ করার মধ্য দিয়েই এই সরকার তার রাষ্ট্র পরিচালনা শুরু করেছিল। এর পরবর্তীতে 2013 সাল হেফাজত ইস্যু নিয়ে শাপলা চত্বরে যখন তারা রাতে অভিযান চালিয়েছিল, সেই সময় থেকেই তাদের এই আত্মবিশ্বাস, তাদের এই দম্ভ, তাদের এই অহংকার সেদিন যে মাত্রায় গিয়ে পৌঁছেছিল, সেই আত্মবিশ্বাস থেকে তারা বারবার রাজনৈতিক ভুল করে, বারবার রাজনৈতিক হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে এবং অতি আত্মবিশ্বাসী, পাশাপাশি দলীয় লোক দিয়ে প্রশাসনকে ভরে ফেলা, দলীয় আমলা দিয়ে দেশকে ভরে ফেলা, মুক্তিযোদ্ধার নাম দিয়ে, মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে এ দেশের অরতে পরতে প্রত্যেকটি পদে পদে তাদের লোককে বসিয়ে দিয়ে বিরোধী দল, বিরোধী মতকে তারা রোহিঙ্গার মতো আচরণ করে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলকে তারা একেবারে প্যাকেট করে দিয়ে, জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিয়ে তারা যে আত্মতুষ্টি এবং ওভার কনফিডেন্সে ভুগতেছিল, তারই ধারাবাহিকতায় 2014 ইলেকশন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া, 2019 ইলেকশন রাতে ভোট, 2024 ইলেকশন ডামি ইলেকশন নিজের দলীয় লোক দ্বারা পরিচালিত করা। এই ইতিহাসগুলো এই জন্য তুলে আনতেছি কারণ এই ইতিহাসগুলোর সঙ্গে আজকের এই বাস্তবতার কিছুটা মিল। এই আজকের এই বাস্তবতার এই পর্যায়ে শেখ হাসিনাকে দাঁড় হইতে যে প্রেক্ষাপটগুলো 41 অতিক্রম করে আজকে এখানে এসে দাঁড়িয়েছে, সেটি তুলে ধরার জন্যই মূলত আজকের আমার আলোচনাটা। 2024 ডামি ইলেকশনের পরবর্তী থেকে তার এই দম্ভ, তার এই অহংকার, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমার ছাত্রলীগ আছে, ছাত্রলীগের জন্ম রাজপথে, যে ধরনের কথাবার্তা বলা হয়ে থাকে, আমার ছাত্রলীগ আছে, আমার গোপালী লীগ আছে, তারপর আমার পুলিশ লীগ আছে, তারপর আমার দলীয় লোক দ্বারা এবং আর্মির বড় বড় দায়িত্বে থাকা যে সকল অফিসাররা রয়েছেন, তারা যখন মিডিয়াতে বক্তব্য বা আলোচনা রাখতে আসেন এবং যে ভাষাতে কথা বলেন, যে চাটুকারির ভাষাতে কথা বলেন, যা শুনলে আমার দেশের সেনাবাহিনী কিনা এটা আমার সন্দেহ হয়। পাশাপাশি তারা ছোট্ট একটি দাবি এবং আন্দোলনকে শেখ হাসিনা তার ইগো এবং তার দাম্ভিকতা, দাম্ভিক সুরে তার যে কথা বলা এবং তার ধারণা এবং বিশ্বাস ছিল নতুন প্রজন্ম একটা ডিভাইস নির্ভর প্রজন্ম, তারা হয়তো আন্দোলন, সংগ্রাম, রাজনীতি, তারপর সচেতনতা যা যা কিছু বোঝায় তা হয়তো তারা বোঝে না, যে কারণে যা ইচ্ছা তাই করা যায়। এটা মগের মুল্লুকে যা ইচ্ছা তাই করা যাবে। এটা হলো হীরক রাজার দেশ। এই দেশে শুধু চাটুকারি পাওয়া যায়, এই দেশে প্রতিবাদ করার মতো কোনো লোক পাওয়া যায় না। এই দেশে আইটিসি অ্যাক্টের মতো দেখা যাচ্ছে যে মানুষের হাত পা এবং মুখ বন্ধ করে রাখার মতো আইন আছে। সুতরাং এই দেশে যা ইচ্ছা তাই করা যায়, যা ইচ্ছা তাই করা যাবে। তাদের আস্ফালন, তাদের দাম্ভিকতা, তাদের অহংকার, আহামিকতা আজ কোথায় গেল? আজ কোথায় গেল তোমার সেই ছাত্রলীগ? কোথায় গেল তোমার সেই ছাত্রলীগ? কোথায় গেল তোমার সেই যুবলীগ? কোথায় গেল তোমার সেই আমলীগ? কোথায় ছিল তোমার সেই লক্ষ লক্ষ কর্মী বাহিনী? তারা কোথায় আজ?
1975 সালে তোমার বাবার যখন এই পরিণতি হয়েছিল, তখন তখন বাংলাদেশে কিন্তু একটি মাত্র দল ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ। একটি মাত্র দলই অ্যাকচুয়ালি প্রধান ছিল, আর জাসদ বাসদ যা কিছু ছিল সেটা তো তাদের বিরোধী দল হিসাবে আজকের মতো, আজকে যেমন রোহিঙ্গার মতো পিঠাও বিরোধী দল বিরোধী মতকে, তুমি সেদিনকেও তাদেরকে ওইভাবে গুম খুম হত্যার মাধ্যমে রক্ষী বাহিনী দিয়ে তুমি তাদেরকে হত্যা করতা। আর এখন তোমার ছাত্রলীগ সেই রক্ষী বাহিনীর ভূমিকাতে রয়েছে। এই রক্ষী বাহিনী দিয়ে তুমি প্রথমে হ্যান্ডেলিং করার চেষ্টা করেছিলে। তুমি হেফাজতকে যেভাবে হ্যান্ডেলিং করেছো, তুমি চরমোনাইকে যেভাবে হ্যান্ডেলিং করছো, তুমি বিএনপিকে যেভাবে হ্যান্ডেলিং করছো, তুমি জামাত ইসলামকে যেভাবে হ্যান্ডেলিং করেছো, একই ওয়েতে আজকের এই ছাত্র সমাজকেও তুমি একই ওয়েতে একই পথ অবলম্বন করে তোমার দাম্ভিকতা, তোমার অহংকার এবং তোমার এই আজকের এই একগুয়েমি তালের কারণেই বাংলাদেশ আজ এখানে পৌঁছিয়েছে। তুমি হয়তো ভুলে গেছো এই দেশের মানুষ 80 টাকা আলু কিনতে অভ্যস্ত না। এই দেশের মানুষ 130 টাকা 1 কেজি বেগুন কিনতে অভ্যস্ত না। তুমি হয়তো জানো না যে এই দেশের মানুষ 800 বা 1000 টাকা 1 কেজি মাংস কিনতে অভ্যস্ত না। সেই ইনকামও তাদের নাই। এবং তুমি এই যে রিসেন্ট এই যে সাম্প্রতিক এই যে তুমি 8 থেকে 10 হাজার কোটি টাকা এই যে নতুন করে ছাপিয়ে দেশের টাকার মান কমিয়ে এবং এই যে মুদ্রাস্ফীতি যা কিছু তুমি ঘটিয়েছো, এবং দীর্ঘ এই 16 বছরের মানুষের পুঞ্জীবিত ক্ষোভ, সেটা আজকের এই যা তুমি আজকের রাজনৈতিক মাঠে আজকের প্রেক্ষাপটে তুমি যা দেখতেছো, এটা তারই একটা প্রকাশ মাত্র। তুমি আসলে জ্ঞান এবং রাজনৈতিক পরিপক্কতায় এত দুর্বল যে তুমি বুঝতে চাও না, তুমি বুঝতে পারো না যে এটাকে আসলে কোটা আন্দোলনের ভিতরে সীমাবদ্ধ আছে, নাকি আন্দোলনটা আসলে কোটা আন্দোলনের ভিতরে সীমাবদ্ধ নাই। এই আন্দোলনটা তোমার এক দফা আন্দোলনের, তোমার পদত্যাগ এবং তোমার এখান থেকে বিদায় ঘন্টা বাজানোর জন্য আজকে জনগণ রাজপথে। এই জিনিসটুকু বুঝতেই তুমি অক্ষম, যে কারণে তুমি ভাবতেছো যে কোটা আন্দোলনের সমস্যাটা সমাধান করে দিলে হয়তো আজকে তুমি মুক্তি পেয়ে যাবে। তুমি জেনে রেখো, তুমি মনে রেখো, তোমার পুলিশ বাহিনী, তোমার বিজিবি, তোমার ছাত্রলীগ, তোমার পুলিশ লীগ, তোমার ছাত্রদল, তোমার আওয়ামী লীগের যত কোটি কোটি লক্ষ লক্ষ কর্মী যা কিছু তুমি দাবি করতে, তোমার সেই কর্মীরা আজ কোথায়? কেন আজ বাংলাদেশের সেনাবাহিনী, কেন তুমি সেনাবাহিনীকে তুমি এখানে এইভাবে অ্যাপ্লাই করে তুমি তাদের মুখটা বন্ধ করার জন্য, রাজনৈতিক মাঠ থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য, এটা তোমার শেষ অস্ত্রটাকে তুমি কেন ব্যবহার করতে গেছো? এটা আমার বুঝে আসে নাই, এটা আমার বুঝে আসে নাই। তোমার তো পুলিশ লীগ ছিল, তোমার তো ছাত্রলীগ ছিল, তোমার তো যুবলীগ ছিল, তোমার তো যেসব গর্ব, দম্ভ, অহংকার যা কিছু দেখা দেয়, তোমার সেই বাহিনীগুলো কোথায়? তোমার সেই বাহিনীগুলো কেন ফেল করলো? তোমার সেই বাহিনীগুলো আজকে কেন রাজপথে এসে দাঁড়াতে পারে নাই? এই দেশে যেমন হেফাজতের রাজনীতি করার অধিকার আছে, এই দেশে রাজপথে দাঁড়ানোর অধিকার হেফাজতে রয়েছে, এই দেশে রাজপথে দাঁড়ানোর অধিকার চরমোনায় রয়েছে, এই দেশে রাজপথে দাঁড়ানোর অধিকার জামাত ইসলামের রয়েছে, এই দেশে রাজপথে দাঁড়ানোর অধিকার বিএনপি রয়েছে, ছাত্র দলের রয়েছে, ছাত্র শিবিরের রয়েছে, ছাত্র সমাজের রয়েছে, ছাত্র মৈত্রীর রয়েছে। এমন কোনো সংগঠন নাই যে তোমার আজ এই রাজপথে এসে তারা প্রতিবাদ করতেছে না, রাজপথে তারা দাঁড়ায় নাই। আজকে তুমি 115 হোক, 200 হোক আর 2 জন হোক, তুমি যেসব মায়ের বুক খালি করেছো, তুমি নির্দ্বিধায় গুলি করেছো, গুলি করে তুমি একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছো যে আমি হয় থাকবো নাই তোমরা থাকবা। সিদ্ধান্তটা যখন এমন পর্যায়ে পৌঁছেছে, হয় আমি থাকবো নাই তুমি থাকবা, হয় আমরা থাকবো নাই তোমরা থাকবা, সিদ্ধান্ত যখন এমনটি, তখন কি হতে পারে? তখন কি হয়? কি হওয়া উচিত? যা হওয়া উচিত তাই হচ্ছে। আর আজকে যে ঘটনাগুলো ঘটতেছে এর জন্য দায়ী কে? তুমি না দেশের জনগণ বা ছাত্র সমাজ বা ছাত্র শিবির বা ছাত্র দল, যারা আজকে আন্দোলন করুক, এর দায়টা কার কারণে এটা হয়েছে? কার কারণে এটা হচ্ছে বলো? আজকে কারফিউ, ওইসব বক্তৃতাকে আলাপ করে কোনো লাভ হবে না। কারফিউ বলো, কারফিউ কি? কারফিউটাকে একটু বোঝাবা, একটু বলে যাবা এই দেশের জনগণদের কারফিউ কি? এই দেশের জনগণ তো 1,40,000 বর্গ কিলোমিটার এর একটা তোমার দোজকের ভিতরে, একটা তোমার জেলখানার ভিতরে তো বন্দি আছেই, আবার নতুন করে তাদেরকে বন্দি আর তাদেরকে বাঁচিয়ে রাখার মারি ফেলার ভিতরে তো কোনো তফাৎ নাই।
তারা কি জানে না? এই জনগণকে জানে না? এই জনগণকে কি বোঝে না? আজকে রাজনীতির মাঠ থেকে উঠে গেলে এখানে তাদের শেষ পরিণতি কি? তারা কি জানে না যে তারা যদি এখানে থেমে যায়, তারা যদি রাজপথ থেকে উঠে যায়, তাহলে তুমি তাদের কি করবা? তারা কি জানে না? বাংলাদেশ আওয়ামী লীগ কি জানে না যে তারা কি তাদেরকে কি করবে? নাকি তারা রাজনৈতিক এতই অক্ষম, এত দূরদর্শী, কোনো কিছু বোঝে না, এরকম কিছু ভাবো তুমি যেটা ভাবতেছো, যেটা কল্পনা করতেছো, বন্ধু, তুমি ভুল করে ফেলেছো। ভুল করলে ভুলের মাসুল দিতে হয়। রাজনৈতিক ভুল মানুষ একবার করে, তুমি একবার না, তুমি বারবার ভুল করো, প্রতি কদমে কদমে ভুল করো, প্রত্যেকটা কথায় কথায় ভুল করো। তোমার কথা এবং ভাষা এবং তোমার ল্যাঙ্গুয়েজের ধরন প্রকৃতি, তুমি অত্যন্ত একদম একটা প্রধানমন্ত্রী সুলভভাবে তুমি কথা বলো না। তোমার কথাবার্তাগুলো অত্যন্ত আপত্তিকর, তোমার কথাবার্তাগুলো অত্যন্ত হিংসাত্মক, তোমার কথাবার্তাগুলো অত্যন্ত দেখা যাচ্ছে একেবারে শিশু সুলভ। তুমি একজন রাষ্ট্রপ্রধানের মতো কথা বলো না। রাষ্ট্রপ্রধানের মতো কথা বলো না বলেই বাংলার জনগণ আজ এই পর্যন্ত এসেছে। বাংলার জনগণ আজ তোমাকে এই আছো অথবা নেই এরকম একটা সিচুয়েশনে তোমাকে দাঁড় করিয়েছে। তুমি যাই বলো না কেন, তুমি যেভাবে দমন নিপীড়নের স্টেম রোলার তুমি তাদের উপরে অ্যাপ্লাই করো না কেন, তোমার শেষ অ্যাপ্লিকেশন এই সেনাবাহিনী। এটা যখন ফেল করবে, তোমার আর একটা মাত্র ট্রাম্প কার্ড আছে, সেটা হলো ভারতের এবং তাদের লোকজন দিয়ে তুমি বাংলাদেশের মানুষকে হত্যা করবা। 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে যদি দেশ স্বাধীন হতে পারে, আজ নিশ্চয়ই 30,000 শহীদের লাশের উপর এই দেশের স্বাধীনতা বা এই দেশের স্বৈরাচার পতনের যে আন্দোলনে মানুষ নেমেছে, নিশ্চয়ই সেই ত্যাগ, সেই আত্মহুতি দেবে, এটা আমি বিশ্বাস করি। আমার কথার মাঝে যদি কোনো উস্কানি খুঁজে পাও, তাহলে এটা উস্কানি। আমার কথার মাঝে যদি কোনো আলোচনা খুঁজে পাও, এটা আলোচনা। আমার কথার মাঝে যদি তুমি কোনো কিছু খুঁজে পাও, আই ডোন্ট কেয়ার হোয়াট ইউ থিঙ্ক, আই ডোন্ট কেয়ার হোয়াট ইউ থিঙ্কিং। ওকে, তো যেটাই বলবো যে তোমার যেহেতু পতনের ঘন্টা বেজেছে, এর শেষ পরিণত হবে ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণ বিজয় হবে, বাংলাদেশের মানুষ মুক্তি পাবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আল্লাহ হাফেজ।